তো সনাতনী বিতর্কের আমরা টিএসএস তার্কিকের সেশনটাতে ছিলাম। আর এখন আমরা আছি তৃতীয় বক্তায়। তো এর আগে আমাদের দ্বিতীয় বক্তা এবং প্রথম বক্তার সেশন ছিল। আমরা এখন তৃতীয় বক্তাকে নিয়ে জানবো। তো তার আগের সেশনে আমি বলে গেছি যে সনাতনী বিতর্কে আসলে সব সময় দেখা যায় যে কিছু বাধা ধরার নিয়ম থাকে, অল্প কিছু। সেই নিয়মগুলো বাদ দিয়ে যা আছে সেটা পুরোপুরি সৃজনশীলতা নির্ভর। আমরা যেভাবে জিততে পারি, যেভাবে জিততে চাই সেভাবেই যেতে পারি, আমাদের কোনো নির্দিষ্ট পথ নেই। আমরা যেভাবে ইচ্ছা সেভাবে জিততে পারি। তো এখানে আমরা জাস্ট একটা সাধারণ পথ দেখানোর চেষ্টা করছি, এর চেয়ে বেশি কিছুই না। এবং তৃতীয় বক্তা কিভাবে কাজ করতে পারে আমরা এখন আস্তে আস্তে সেটা দেখবো, চলো দেখা যাক। তো এই জায়গায় আমরা আগের মতোই অনেক কিছু শিখে ফেলবো, দেখা যাক কত তাড়াতাড়ি কত কিছু শিখে ফেলা যায়। সো প্রথমেই হচ্ছে আমাদের আসলে বিতর্কে আমরা জানি সনাতনী বিতর্কে সাধারণত তিনজন বক্তা থাকেন: প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা। প্রথম বক্তা কি করেন? প্রথম বক্তা দেন একটা প্ল্যান, অল্প কিছু যুক্তি। দ্বিতীয় বক্তা যুক্তির বিস্তার ঘটান, তার সাথে সাথে কাউন্টার অ্যাটাক 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 দিয়ে যোদ্ধার অবস্থান তিনি আর কি আরো সুন্দর করে যান। আর তৃতীয় বক্তার কাজ হচ্ছে প্রতিপক্ষ যে থাকবে তার উল্টাপাল্টা যত যুক্তি আছে, উল্টাপাল্টা যত কথা আছে, সেগুলোর ভুল ধরা, তার সাথে সাথে বিতর্কের একটা সারসংক্ষেপ দেয়া, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ, চূড়ান্ত উপসংহার যা আছে সব কিছু তৃতীয় বক্তা দিয়ে যাবেন। এবং তৃতীয় বক্তাই হচ্ছেন বিতর্কের আসলে রাজাদের একজন। তো আহ প্রথম বক্তাকে যদি আমরা দূত বলি, দ্বিতীয় বক্তাকে যদি আমরা যোদ্ধা বলি, তৃতীয় বক্তাকে আসলে অনেকটা মন্ত্রী বা রাজা পর্যায়ের বলাই যেতে পারে আর কি, হয়তো। যদিও এইভাবে সংজ্ঞায়িত করাটা হয়তো বা উচিত না, তিনজন মিলেই আসলে যুদ্ধ জিততে হয়। তো এখানে যুদ্ধে সবার অবদান সমান। তো তৃতীয় বক্তার যে কাজটা সেটা যদি আমরা আরেকটু এক্সপ্লেইন করি, তো এটাকে বলা যেতে পারে তৃতীয় বক্তার মূল কাজ হচ্ছে তুরুপের তাস এর মতো। সো তুরুপের তাস বলতে আসলে ট্রাম্প কার্ডকে বোঝায়, যেই কার্ডের পাওয়ার অনেক অনেক পাওয়ারফুল তাস খেলায় আর কি। সো এবং সেটা আর কি সাধারণত যখন আমরা বাগধারা হিসেবে ব্যবহার করি, তোর উপরে তাস বলতে বোঝায় আসলে এমন একটা অব্যর্থ কৌশল যেটা হয়তো বা কেউ জানে না, আমরা হুট করে বের করবো এবং সবাই সেটা ধ্বংস হয়ে যাবে, এই টাইপের আর কি। সো যাই হোক আর কি। তো এখানে আমরা এটাকে অনেকটা দুইটা ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে চার্জ, আর তার সাথে সাথে কাউন্টার অ্যাটাক। তো কিভাবে এই দুটা জিনিস কাজে লাগে চলো একটু দেখি। সো চার্জ করতে হয় একটু চিন্তা ভাবনা করে। তো কি করতে হয়? আমাদের তৃতীয় বক্তা যিনি আর কি থাকেন, তিনি কিন্তু বিতর্কে অনেকটা শেষ বক্তা। সো তার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিতর্কের ব্যবচ্ছেদ বা একটা ম্যাপিং করে যাওয়া। ম্যাপিংটা আসলে কি? এর আগে, বিতর্ক যখন শুরু হবে তার আগে আমাদের প্রথম বক্তা কিন্তু একটা প্ল্যান দেখিয়ে যান যে এভাবে 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 আমরা যুদ্ধ জয় করব। তৃতীয় বক্তা আসে দেখেন, আরে প্রথম বক্তা দ্বিতীয় বক্তা সব তো বলে ফেলছে, তারা তো মার মার কাট কাট যুদ্ধ করে ফেলছে। তো তৃতীয় বক্তা এসে দেখান যে আসলে এই যে মার মার কাট কাট যে যুদ্ধ, সেই যুদ্ধে এখন আসলে কোন জায়গায় আছে, একটা সারসংক্ষেপ দিয়ে তার যে বিতর্কের বিষয় সেই বিষয়ের সাথে সেটা কতটা সামঞ্জস্যপূর্ণ সেটা দেখান। বিতর্কের একটা ম্যাপিং করে যান, প্রথম বক্তা কি করে গেল, দ্বিতীয় বক্তা কি করে গেল, আমি কি করতেছি, সব দেখায় যাওয়া। তো এই জন্য এটাকে আর কি ওল্ড ওয়াইন ইন আ নিউ বোতল এরকম আর কি বলা হচ্ছে। আর তার সাথে সাথে নিজ দলের অবস্থান অনেকটা পুনর্গঠন করে যাইতে হবে। তো মাঝে মাঝে দেখা যাবে যে প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা আমাদের দলের যারা থাকবেন, তাদের বিরুদ্ধে প্রতিপক্ষ থেকে অনেক প্রশ্ন আসবে, আপনারা এটা কেন বলছেন, আপনারা এটা কেন করছেন, আপনারা এটা কেন সমর্থন করতেছেন। তো আমাদের কাজ হবে তৃতীয় বক্তা এসে সেটাকে বলে দিয়ে যাবেন বা বুঝিয়ে দিয়ে যাবেন যে হ্যাঁ, ওনারা ওটা বলে দিয়ে গেছেন কিন্তু ওটা সঠিক বলেছেন। তো এইভাবে করি আর কি আমাদের চার্জের কাজটা হয়তো বা হয়ে যাবে। এরপর তার সাথে সাথে কাউন্টার অ্যাটাক করতে হবে আর কি। সো এটাকে অনেকটা বলা হচ্ছে রাব সল্ট ইন দা উন্ড। তো আর কি উন্ড বলতে আর কি ক্ষত বোঝায়, তো ক্ষতর মধ্যে লবণ ঘষায় দেয়া। সো এই জায়গায় আসলে কি করা যাইতে পারে? এই জায়গায় আমাদের যখন বিতর্ক হয়, তো বিতর্কের মধ্যে দেখা যায় যে আসলে সব সময় ক্ল্যাশ করার পয়েন্ট আসলে খুব বেশি থাকে না। দুই তিনটা মূল জায়গায় থাকে যে জায়গায় আসলে দুটো দলের মধ্যে আসলে মেইন ক্ল্যাশটা হয়। তো আমাদের তৃতীয় বক্তাকে সেই ক্ল্যাশ পয়েন্টটা বের করতে হবে। তো ক্ল্যাশ পয়েন্টগুলো খুঁজে বের করে তাকে প্রমাণ করে দিয়ে আসতে হবে যে এই ক্ল্যাশ পয়েন্টে আমরা সঠিক লজিক দিচ্ছি এবং আমরাই সঠিক, আমরাই শ্রেষ্ঠ।
তো এই জায়গায় তাকে রিভার্টালের মধ্য দিয়েও যেতে হবে এবং যুক্তি খণ্ডন তাকে করতে হবে, এবং সেই জায়গায় সবচেয়ে প্রিফারেবল হচ্ছে অনেকটা আক্রমণাত্মক ভঙ্গিতে খণ্ডন করা আর কি। সো কিভাবে খণ্ডন করা যাইতে পারে আমরা দ্বিতীয় বক্তার সেশনেও বলছি, সেই জায়গায় তথ্যের ভুল ধরা যাইতে পারে, যুক্তির ত্রুটি দেখানো যাইতে পারে, তার সাথে সাথে তাদের যুক্তি যে আসলে প্রভাবহীন, যেটা যে মানে খুব অল্প কয়েকটা কেসে যে কাজে লাগে সেটা দেখানো যাইতে পারে আর কি। সো এর সাথে সাথে তৃতীয় বক্তার একটা প্রধান কাজ হচ্ছে উপসংহার টানা। তিনি বিতর্কের শেষ যেহেতু বক্তা, তাকে সুন্দর একটা সারসংক্ষেপ বলে যেতে হবে, এবং এই জায়গায় তাকে আবেগ এবং যুক্তির মিশ্রণ করতে হবে। মাঝে মাঝে কিছু বিতর্কের বিষয় এরকম থাকে যে জায়গায় আবেগ দেখানোর আমাদের জায়গা থাকে। তো তৃতীয় বক্তা এই জায়গায় মাঝে মাঝে এই আবেগ দেখিয়ে বিচারকদের অনেক সময় মন জয় করে থাকেন। তো আমাদের কিছু কথা বা উপমা ব্যবহার করা যেতে পারে এই জায়গাটায়, এবং বিচারকদের আকৃষ্ট করা যেতে পারে। এবং সব শেষে আমাদের চূড়ান্ত একটা দাবি করতে হয়, এবং অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে নিজের দল যে আসলে জয়ী হয়েছে বা নিজের দল যে আসলে সবচেয়ে সঠিক সঠিক কথা বলছে সেটা আর কি চূড়ান্ত দাবি আকারে পেশ করে যেতে হয় আর কি। সো এইভাবে করে আসলে অনেকটা আমাদের তৃতীয় বক্তার যে কাজটা সেটা শেষ হয়, এবং সেটাকে যদি আমরা একটা 5 মিনিটের বিতর্কের আঙ্গিকে দেখি, তাহলে প্রথমে 30 সেকেন্ডের মধ্যে একটা সূচনা করতে হয়। তারপর 2 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত অনেকটা খণ্ডনের মধ্যে থাকতে হয়। এরপর 2 মিনিট 30 সেকেন্ড থেকে 4 মিনিট 30 সেকেন্ড এটার মধ্যে দলের সারাংশ বা আর কি নতুন শক্তিশালী যুক্তি উপস্থাপন করা যেতে পারে, এবং 4.5 থেকে 5 মিনিটের মধ্যে একটা উপসংহার টেনে দিয়ে যেতে হতে পারে। সো এইভাবে করে হয়তো বা সনাতনী বিতর্কে তৃতীয় বক্তার কাজ করা যায়, তবে এটাই আর কি পূর্ণাঙ্গ বা সর্বোচ্চ সঠিক নিয়ম এরকম না। এখানে আমাদের স্বাধীনতা আছে, আমরা চাইলেই আমাদের স্বাধীনতা ব্যবহার করতে পারি, নিজেদের মতো কাজ করতে পারি, তবে তৃতীয় বক্তার যে মূল কাজগুলো সেগুলোকে ধরে আগানো সবচেয়ে ভালো আর কি সবসময়। সো এই ছিল আমাদের তৃতীয় বক্তার সেশন। আর এই জায়গায় সেশন কন্ডাক্ট করলাম আমি, মোহাম্মদ জুবাইর হোসেন নম্র, আর এখানে স্লাইড গুলো বানাইছে জাবির হোসেন নাবিল। সো ধন্যবাদ সবাইকে আমাদের সেশনটা মনোযোগ দিয়ে শোনার জন্য।